হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা লিখে কিংবা ভয়েস মেসেজ করে পাঠাও, যাতে তোমাদের গল্পগুলো আমি আরও বন্ধুদের কাছে শেয়ার করতে পারি। আর এই গল্পটা যে বলছি কেমন লাগলো কমেন্টে জানিও গল্পের শেষে। তো শুরু করছি আজকের প্রথম নিবেদন। বন্ধুরা, এটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। এটা আমার বান্ধবী সুকন্যার থেকে শোনা। সুকন্যার বাড়ি চুঁচুড়ায়। সুকন্যা বলেছিল, আমাদের পাড়ায় এক বৌদি থাকতো। সেই বৌদির নাম আমি ঘটনা সূত্রে বন্ধুরা তোমাদের কাছে গোপন রাখলাম, বদলে দিলাম, ধরি তার নাম রাধা। সেই রাধা বৌদি ছিল খুবই মিশুকে, হাসি খুশি, দয়ালু প্রকৃতি। তিনি ঈশ্বরের খুব বিশ্বাসী, সবাইকে খুব ভালোবাসে। এমনকি হঠাৎ করে যদি দুপুরবেলা কোনো ভিখারি এসে বলে, আমায় দুটো ভাত খেতে দেবে, আমি অনেক দিন ক্ষুধার্ত, তাহলেও রাধা বৌদি বিরক্তি প্রকাশ না করে তাকে দুটো অন্ন মুখে তুলে দেয়, নিজে না খেয়েও। রাধা বৌদি ভগবানের দেয়া সব কিছুই আছে, শুধু নেই একটি সন্তান। এইটাই তার দুঃখ। সে হাসি মুখে তার সব দুঃখ চেপে রেখে সব কাজ করে। রাধা বৌদির স্বামী কিন্তু কিচ্ছু বলতো না, কিন্তু তার শ্বশুর শাশুড়ি মুখে না প্রকাশ করলেও মনে মনে একটা অসন্তোষ প্রকাশ করতো, যে এতদিন হয়ে গেছে, নাতি নাতনি হয়নি। পাড়ায় যদি কারো কাছে যেত, গল্প গুজব করতো, যদি কেউ বলতো, কি গো, কোনো সুসংবাদ আছে তোমার বৌমাই, তাহলে তারা বলতো, আমাদের আর কপাল, আমাদের আর নাতি নাতনি নিয়ে খেলা করা হলো না গো, এ জীবনে বুঝে আর কিছু হলো না। এই রকম ভাবে তারা বলতো। হঠাৎ একদিন রাধা বৌদি পাড়ার সম্পর্কে যা আসে গল্প গুজব করতে করতে রাধা বৌদিকে বলে যে, রাধা, তুমি তো এত পূজা অর্চনা করো, এত সবাইকে ভালোবাসো, তবুও ভগবান কেন বলো তো তোমার থেকে বিরূপ হয়ে আছে? তুমি এক কাজ করো, তুমি মা নিস্তারিণীর কাছে প্রার্থনা করো। শেওড়া ফুলের মা নিস্তারিণী নিশ্চয়ই মুখ তুলে চাইবে। তুমি তার কাছে গিয়ে একদিন মাথা খুঁটে বলে এসো, প্রার্থনা করো মায়ের কাছে, মা যেন তোমার কুল ভালো করে দেয়। তারপর রাধা বৌদি খুব করে নিস্তারিণী মাকে ডাকতো, প্রার্থনা করতো, সারাদিন কাজকর্ম করতে করতেও মায়ের নাম জপ করতো। একদিন মা তার স্বপ্নে দেখা দিয়ে বলে, তুই আমার কাছে আয়, আমার মন্দিরে আয়, তোর সকল মনস্কামনা আমি পূর্ণ করব। যেমন বলা তেমন মায়ের স্বপ্নাদেশ পেয়ে রাধা বৌদি সকালে উঠেই চলে যায় মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়ে গঙ্গাস্নান সেরে মায়ের মন্দিরে পুজো দেয়। পুজো দিয়ে মায়ের কাছে খুব করে মাথা খুঁটে প্রার্থনা দেয়। এবং চারপাশে দোকানপাটগুলো ঘোরে। সেখানে অনেক ধরনের জিনিস, কোথায় খাবার বিক্রি হচ্ছে, কচুরি, কোথায় চপ, কোথায় সিঙ্গারা, কোথাও মেয়েদের শাখা, চুড়ি, টিপ এসব বিক্রি হচ্ছে। চারিদিকে গম গম করছে। রাধা বৌদির খুব খিদে পায়, তাই রাধা বৌদি একটু চপ, মুড়ি, কচুরি নিয়ে সিঁড়ির ধাপে খেতে বসে মন্দিরের। খাচ্ছে, খেতে খেতে একটা কুকুর এসে বারবার খাবার চায়। রাধা বৌদি কিছু বুঝতে পারে না, আবার আসে কুকুরটা, আবার তাড়িয়ে দেয়। আবার লেজ নাড়তে নাড়তে মায়া মায়া চোখ করে কুকুরটা আবার খাবার চায়। কুকুরটাকে
হেই হেই করে আবার তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পর মুড়ি টুড়ি খেয়ে রাধা বৌদি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে মাকে জানায়, মা গো, তোমার পুজো দিয়ে এলাম, মা মুখ তুলে তাকাও, মুখ তুলে তাকাও। সেই দিনই মা স্বপ্নাদেশ দেয় যে আমি তো এসেছিলাম রে তোর কাছে, আমি তো এসেছিলাম রে তোর কাছে, কিন্তু তুই তো আমায় চিনতে পারলি না, দূর দূর করে তাড়িয়ে দিলি। আমি যে তোর কাছে কুকুরের রূপ ধরে এসেছিলাম, তোর কাছে দুটো খাবার চাইছিলাম, তুই তাও দিলি না। জানি তুই খুব দয়ালু ভক্তিমতী, কিন্তু তুই জানিস না যে সকল জীবের মধ্যে আমি বিরাজ করি। তোকে বারবার, একবার নয়, দুবার নয়, তিনবার এসে খাবার চেয়েছি, তুই তাও দয়া পরবশ হয়ে খেতে দিসনি। তাই তো আমি তোর কাছ থেকে চলে এসেছি। তুই যদি তখন একটু দয়া ভেবে পশুটা কি হয়েছে তাকে একটু খাবার দিতিস, তাহলে আমি তোর কুল আলোও করে দিতাম। তুই ভুলে গেছিস যে আমি জগৎ জননী, আমি সকল জীবের মধ্যে আছি। তুই দুঃখ প্রকাশ করিস না রে, তুই সকল জীবকে তোর স্নেহে তুই খেতে দিস, লালন পালন করিস, তাহলেই দেখবি তোর মাতৃত্ব সফল হবে। তুই দুঃখ প্রকাশ করিস না, তোর অবশ্যই ভালো হবে। এই বলে মা জগৎজননী চলে যায়। বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা গল্প। তোমাদের কেমন লাগলো? সত্যি মা জগৎজননী তো সবার মা, সে সকল জীবের মধ্যে আছে। আমাদের কি সাধ্য যে তাকে চেনা? সত্যি যদি একটু করুণা বসে, দাদা বৌদি খুব ভালো ছিল, যদি একটু করুণা বসে কুকুরটাকে দুটো মুড়ে দিত, আজ হয়তো তারই দুঃখটা ঘুচত। কিন্তু মায়ের ছলনায় কি করবে, কি করে জানবে? আর কপালে লিখন কেই বা খণ্ডাতে পারি। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? ছোট্ট হলেও এটা বাস্তব। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, শুরু করছি আজকের দ্বিতীয় নিবেদন। এই নিবেদনটা ভর্তি, তো চলো সিট বেল্ট বেঁধে নাও আর চলে যাই আমরা ভূতের দুনিয়ায় পাড়ি দিতে। আজকে ঘটনাটা অনেক দিন আগেকার ঘটনা নয় বন্ধুরা, আজ থেকে 4-5 বছর আগেকার ঘটনা। এইটা পোলবা থানার অন্তর্গত কামদেবপুরের ঘটনা। বন্ধুরা, আমি গোপনীয়তার সূত্রে চরিত্রের নাম গোপন রাখছি। ধরে নিয়ে যাক ছেলেটার নাম সৃজন। সৃজনরা 2 ভাই। সৃজন ছিল ছোট, সৃজনের দাদার নাম ছিল নীলু। সৃজন একটা ফ্যাক্টরিতে কাজ করে লেবার হিসাবে। সে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। সৃজন দেখতে সুন্দর, ফর্সা, রোগাটে। তাদের পরিবারে তাকে নিয়ে 5 জন সদস্য, দাদা, বৌদি, মা, বাবা। সৃজন ছিল মা বাবার খুব কাছের ছেলে। সৃজন সবসময় চাইতো যে কি করে উন্নতি করা যাবে পরিবারের। একদিন ফ্যাক্টরির ছুটির সময় সৃজন ও তার বন্ধুরা মিলে সবাই ডিসাইড করে যে দীঘা বেড়াতে যাবে, কিন্তু বিধাতার মনে হয় অন্য কিছু মঞ্জুর। সৃজন ছিল খুবই মিশুকে, হাসি খুশি। বন্ধুদের সাথে সে দীঘা বেড়াতে যাবার প্ল্যান করে। সেই মতো সে ব্যাগপত্র গুছিয়ে নেয়, কিন্তু বাড়ি থেকে যেতে না দেওয়ায় সে কিছু বাড়িতে জানায় না। সে বাড়িতে লুকিয়ে লুকিয়ে ব্যাগপত্র গোছ করে রাখে রাতের বেলা। তারপরে সেই বেড়াতে যাবার ডেট আসে, তারা সব বন্ধুরা মিলে বেড়াতে যায়। তারা 5 জন বন্ধু চুঁচুড়া স্টেশন থেকে হাওড়ায় যায় এবং তখন তাকে বলে আমরা দীঘা নয় গয়াতে বেড়াতে যাচ্ছি। কিন্তু সৃজন তাতে আপত্তি জানায় যে তোরা এক জায়গায় বলে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিস,
আর গয়াই বা কেন, আরও তো অনেক জায়গা আছে ঘুরতে যাবার। স্বাভাবিকভাবে ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা এইসব জায়গায় যায় না, কিন্তু বন্ধুদের চাপে আর ট্রোল হওয়ার মুখে ভীতি প্রমাণিত না হওয়ার জন্য সে হাওড়া স্টেশন থেকে বন্ধুদের সাথে গয়াগামী ট্রেনে উঠে পড়ে। 2 দিনের মধ্যে তারা গয়ায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা বিষ্ণুপদ, বোধগয়া, মহাবোধি মন্দির, থাই মঠ, বাগকেটেশ্বরনাথ মন্দির, ডুঙ্গেশ্বরী মন্দির, ডুঙ্গেশ্বরী পাহাড়, এইসব দর্শনীয় স্থানগুলো দেখে এবং সব শেষে তার বন্ধুরা বলে এক জায়গায় ঘুরতে যাবি চ, বলে তাকে ঘুরতে নিয়ে যায় গয়ায়, যেখানে পিণ্ডি দেওয়া হয় সেখানে। সে সেখানে স্বাভাবিকভাবে গিয়ে বলে, আমাকে এখানে কেন এনেছিস, এখানে আমি কি করব, এখানে তো পিণ্ডি দেওয়া হয়। তার বন্ধুরা তাকে বলে, হ্যাঁ এখানে তো পিণ্ডি দেওয়াই হয়, তুই খুব সাহসী বলিস না। সৃজনকে তারা বলে, সৃজনের বন্ধুরা, তুই আজকে যদি সাহসী হোস তাহলে পিণ্ডি দিয়ে দেখা। বন্ধুরা নানা রকম টুটকারি, ভীতু, নানা রকম কথা বলে। শেষে সৃজন বলে, ঠিক আছে, কার নামে দিতে হবে? তার বন্ধুরা বলে, একজনের নাম দিতে হবে। কিন্তু সে আত্মহত্যা করেনি, স্বাভাবিকভাবেই মারা গেছে। তা তোকে পেট সেলাই গিয়ে সেখানে দিতে হবে। সৃজন বলে, স্বাভাবিকভাবে মারা গেছে, কিন্তু পেট সেলাই কেন দেবো পিণ্ডি? আর এইখানে পিণ্ডি দেব বা কেন? আত্মহত্যা করলেও তো পেট সেলাই দেয়, আমি এমনি গিয়ে পিণ্ডি দিয়ে আসছি। আর তোরা ঠিকঠাকভাবে নাম গোত্র আমায় বলে দে, আমি দিয়ে আসছি। তারা নাম গোত্র সবই বলে, কিন্তু তারা বলে, না, তোকে পেট সেলাইয়ে দিতে হবে। বন্ধুরা বলে, তুই খুব ভীতু, যদি কিছু হয় সেই জন্যে দিচ্ছিস না, তাই না? ভেবেছিলাম তুই সাহসী সৃজন। সেই বন্ধুদের কথাবার্তা শুনে সৃজন তখন কি আর করে, অগত্যা পেট সেলাই গিয়ে বন্ধুদের কথা মতো নাম গোত্র দিয়ে পিণ্ডি দিয়ে আসে। পিণ্ডি দিয়ে এসে সে যখন বন্ধুদের সাথে হোটেলে ফিরছিল, তখন তার মনে হচ্ছিল যেন ছমছম করে নূপুর পড়ে কে তার পেছু পেছু আসছে। আর হোটেলে আসার পর তার শরীরটাও যেন ভারী ভারী হয়ে আসছিল। সৃজন আর কিছু খেলো না। সৃজন 2টো বিস্কুট খেয়ে শুয়ে পড়ে। তার বন্ধুরা ডাকে, সৃজন, সৃজন, কালকে সকালে তো ট্রেন, আজ আমরা রাতে পার্টি করব, তার বন্দোবস্ত করব, চ। সৃজন বলে, আমার শরীরটা খারাপ, আমি যেতে পারবো না, তোরা যা কিনে নিয়ে, আমি রুমে শুয়ে আছি। তখন সৃজনের এক বন্ধু সৃজনের গায়ে হাত দিয়ে দেখে সৃজনের খুব জ্বর। তখন তাকে জ্বরের ওষুধ প্যারাসিটামল খেতে দেয়। সৃজনকে রুমে রেখে তারা রাতে পার্টির ব্যবস্থা করে এবং তারা রুমে এসে সৃজনকে ডাকে পার্টির জন্য। পার্টিতে ড্রিঙ্কস, স্যালাড, মাংস, রুটি ব্যবস্থা করে। তখন সৃজনের বন্ধুরা সৃজনকে ড্রিঙ্কসের গ্লাসটা দেয় এবং সে সেটা নেয় এবং বলে, আমি খাই না, তোরা জানিস না এসব, বলে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। সৃজনের বন্ধুরা এটা দেখে তো অবাক, কারণ সৃজন ড্রিঙ্কস করতো বন্ধুদের সাথে মাঝে সাঝে, আর মাংসের গামলার দিকে হামলে পড়ে, যেন কোনো দিনও সে মাংস খায়নি। 5 জনের মাংস সে একা খায়, 5 জনের রুটি সব একা খেয়ে নেয়। তার এই আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই যখন এই খাবার নিয়ে কিছু কথা বলতে যাচ্ছে, তখন সৃজন তাদের দিকে লাল লাল চোখ করে তাকাচ্ছে। যে কিছু বলতে যাচ্ছে তাকে ঘটনা নিয়ে মারতে যাচ্ছে।
তারপর তারা সৃজনকে সেই রুমে একা রেখে চলে আসে। বলা ভালো, সৃজনের বন্ধুরা তার কাছে যেতে সাহস পাচ্ছিল না, ভয় খাচ্ছিল। সকালে যখন ডাকতে যায় সৃজনকে তার বন্ধুরা, রুমের অবস্থা দেখে তারা তো অবাক। সব কিছু এলোমেলো, বালিশ, চাদর, লেপ। আর সৃজনের চেহারা দেখেও তারা অবাক। উস্কো খুস্কো চুল, চোখগুলো লাল, হাত পা নখ দিয়ে আজরানো। এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন সৃজনের বন্ধুরা সৃজনকে, একই অবস্থা তোর, আর রুমের একই অবস্থা বলে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? সৃজনের বন্ধুরা সৃজনকে বলে, ওঠ, বাড়ি যাবি তো, ব্যাগপত্র গোছ কর। তখন সৃজন চিৎকার করে বলে, আমি যাব না, আমি এখানে ওর সাথে থাকবো। যদি বারবার বিরক্ত করি তোদেরকে শেষ করে দেবো। এই বললে সৃজন তার বন্ধুদেরকে আক্রমণ করতে যায়, মারতে যায়। তখন সৃজনের বন্ধুরা অবস্থা দেখে তার ব্যাগপত্র গোছ করে দেয়, তাকে জোর জবরদস্তি করে বাড়ি যাওয়ার জন্য রেডি করে। সৃজন তো নাছোড়বান্দা, কোনো মতে আসবে না। সৃজনের বন্ধুরা সৃজনকে অনেক বলে যে দেখ, বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে, এটা কি আমাদের বাড়ি? তখন সৃজনের এক বন্ধু সৃজনকে জোরে এক চড় মারে। তারপরে সৃজন খানিকটা ধাতস্থ হয় এবং সৃজনের বন্ধুরা বুঝতে পারে যে এটা স্বাভাবিক ব্যাপার নয়। তাই তার কয়েকজন বন্ধু মিলে গয়া স্থানীয় একটি মন্দিরে যায় এবং পুরোহিত মশাইকে সব ঘটনা বলে জল্পনা নিয়ে আসে। নিয়ে এসে সৃজনের গায়ে ছিটিয়ে দেয়, হোটেল রুমেও ছিটিয়ে দেয়। তারপর সৃজনকে তারা কষ্টে সৃষ্টে নিয়ে আসে। জলপোড়া ছিটানোর পর সৃজনের কি চিৎকার, আমার গায়ে জল দিসনি, জল দিসনি, জল দিসনি, জ্বলে গেল। বলার পর খানিকটা থিতু হয়ে সে চুপচাপ তাদের সাথে চলে আসে। সৃজনের বন্ধুরা সৃজনের মাকে কিছু বলে না। সৃজনের মা সৃজনকে দেখে উস্কো খুস্কো চুল, চোখের তলায় কালি পড়ে গেছে, গা হাতে আজরানো দাগ দেখে সৃজনের মা বলে, তোর কি অবস্থা রে, তোর কি কিছু হয়েছে? সৃজনের মা খুব চিন্তিত হয়ে পড়ে। সৃজন যখন গয়া থেকে বাড়ি আসে তখন সৃজনের আসতে সন্ধে হয়ে যায়। সৃজনের মা সৃজনকে ডেকে বলে, যা সৃজন, হাত পা ধুয়ে আয়, খাবার বেড়েছি। সেদিন সৃজনের মা মাংস রান্না করেছিল। সৃজন মাংস দিয়ে ভাত খায় এবং মাংসের হাড়গুলো কর্মর কর্মর করে কামড়ে খেতে লাগে। যা দেখে সৃজনের মা অবাক হয়ে যায়। সৃজনের মা সৃজনকে বলে, কি করছিস তুই? সৃজন তখন তার মায়ের দিকে লাল লাল চোখ করে তাকিয়ে বলে, আরো ভাত দাও, আরো মাংস দাও। স্বাভাবিকভাবে তার পরিবারের সবাই অবাক হয়ে যায়। সৃজন কখনো এত খাবার খায় না, সৃজন এত খাবার খেতেও পারে না। এই খাবার খাওয়া দেখে সৃজনের পরিবারের সবাই তো অবাক। তারা সৃজনের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে, কিছু বলে না। যদি আবার সে আক্রমণাত্মক হয়ে যায়, মারতে যায়, ধরতে যায়, লাল লাল চোখ করে তাদের দিকে হুমকে আসে। তারপরে সৃজনের মা সৃজনের বিছানা করে দেয়। সৃজন তার ঘরে শুতে চলে যায়। এরপরে সৃজনের মা, বাবা, দাদা, বৌদি যে যার ঘরে শুতে চলে যায়। রাত যখন অর্ধেক হয়েছে তখন সৃজনের মায়ের ঘুম ভেঙে যায় খুটখাট শব্দে। সৃজনের মা দেখে কোথা থেকে আওয়াজ হচ্ছে, দেখি তো। তখন সে উঠে বাড়ির চারপাশে দেখতে লাগে। বারান্দায় ঘরের সামনে এগুলো দিয়ে যায়। তখন দেখে যে সৃজন
আলমারি থেকে কখন কাপড় নিয়েছে, নিয়ে তার ঘরে গিয়ে কাপড় পরছে, তার সাথে কপাল ভর্তি সিঁদুরের টিপ, মাথা ভর্তি করে সিঁদুর পরছে, পায়ে আলতা পরছে, নুপুর পরছে পায়েতে। এই দৃশ্য দেখে তো সৃজনের মা অবাক। তখন সৃজনের মা সৃজনকে বলে, তুই এ কি করছিস, তুই এমন করছিস কেন? তখন সৃজন হাসে আর বলে, হা 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 হা, আমি আমার স্বামীর জন্য পড়ছি এসব, তুই বলার কে রে তোর? এই বলে সৃজন তার মাকে জোরে দেয়ালে ধাক্কা দেয় এবং তার মায়ের মাথা ফেটে যায়। এই রকম কাণ্ড দেখে বাড়ির সবাই সৃজনকে খুব বকাবকি করে এবং তার রুমে তাকে আটকে রাখে। এরপর থেকে শুরু হয় উপদ্রব বাড়িতে। সৃজনদের বাড়ির ছাদে কখনো কেউ হেঁটে যাচ্ছে, কখনো জোরে ছুটোছুটি করছে, এই রকম চলতেই থাকছে। সৃজনের মা ও বাবা, পরিবারের সবাই মনে করে যে ওর মাথা খারাপ হয়ে গেছে, হয়তো ওই ছুটোছুটি কর। কখনো তারা দেখে উঠোনে কেউ ছুটোছুটি করছে, চাঁদের আলোয় তারা দেখতে পায়। কখনো বা তারা নুপুরের আওয়াজ শুনতে পায়। আবার যদি তাদের খেতে দেরি হয়, কখনো খাবার পচে যাচ্ছে, সেটা তো স্বাভাবিক, কিন্তু রাতে রান্না করা 2-3 ঘন্টা বাদে খাচ্ছে, সেটাও খাবার পচে যাচ্ছে। আনাজ আনছে, টাটকা আনাজ, একদিনের মধ্যে সব আনাজ পচে যাচ্ছে। এইরকম অদ্ভুত অবাস্তব জিনিস তো ঘটতেই থাকছে। আর তার ওপর সৃজনের উপদ্রব তো আছে। কখনো সে এখানে পালাচ্ছে, কখনো ওখানে পালাচ্ছে, কখনো সিঁদুর পরছে, আলতা পরছে, কখনো পায়ে নুপুর পরছে, নাচছে, ছুটোছুটি করছে। তারা অনেক ডাক্তার দেখায়, সৃজনের হয়তো কোনো মানসিক রোগ হচ্ছে তার জন্য, কিন্তু তারা মনে মনে এটা মেনে নিতে পারে না যে শুধু যে সৃজনের মানসিক রোগ তা তো নয়। তারপর তারা এক পাড়ার সূত্রে ভাস্বর্যের থেকে একটা ঠাকুর বাড়ি জানতে পারে। তখন সেই ঠাকুর বাড়িতে যায়। সেই তান্ত্রিক বলে, অনেক দেরি হয়ে গেছে, এর বন্ধুদের মধ্যে কেউ একজন একে শিকড় বাকড় খাইয়েছে লুকিয়ে, যাতে সে তোমাদের কথা না শোনে, আর ওকে দিয়ে পিণ্ডি দেওয়ার পেট শিলায়, যাতে সেই পেঁচারটা ওকে নিয়ে যেতে পারে, কারণ সে তো আত্মহত্যা করে মরেনি, স্বাভাবিকভাবে মরেছে, পেট শিলায় পিণ্ডি দেওয়া যায় না। এর কিছুদিন পর থেকে সৃজনের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। সৃজন আস্তে আস্তে বড্ড উন্মাদ হতে থাকে। তার বৌদি যদি রান্না করে সেটা কেড়ে খেতে লাগে, বাড়ির লোককে মারধর করতে থাকে। একদিন সৃজন খুবই উৎপাত করতে থাকে এবং তার উৎপাত সহ্য করতে না পেরে বাড়ির সবাই তাকে একটু শাসন করে। শাসন করার জন্য সৃজন মনে দুঃখে ঘরে চুপচাপ বসে থাকে, হাসতে থাকে, বলে আমি চলে যাব, ও ডাকছে, আমি চলে যাব। তারপর সে বাড়িতে রাখা কীটনাশক দেখতে পায়। তার ভয়ে সৃজনের বাড়ির সবাই সব কিছু লুকিয়ে রাখত, যাতে সে নিজেকে আত্মঘাতী না হতে পারে। সেই কীটনাশকটা দেখে সে খেয়ে নেয়। কীটনাশক খাওয়ার পর সে মারা যায় ডাক্তারখানায় যাওয়ার পথে। বন্ধুরা, এটা ছিল মর্মান্তিক। সত্যি বন্ধুরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সব কিছু কথা বলতে পারি প্রিয় বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে। সেই জায়গা থেকে বন্ধুরা এতটা ক্ষতি করতে পারে তা জানারে। আর কেউ কিছু না করতে পারলে এই যে বন্ধুরা ট্রোল করা, ভীতি বলা, এগুলো উচিত নয়।
সত্যি একটা ঘটনা একটা ছেলের জীবন নষ্ট করে দিল সারাটা জীবনের জন্য। সত্যিকার এটা খুবই মর্মান্তিক বন্ধুরা। এরকম কারোর সাথে না ঘটে। বন্ধুরা যদি এই গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।